Hello everyone, welcome to my YouTube channel Accountancy Smart Concept. আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আমি 30 বছর থেকে অ্যাকাউন্টিং প্রফেশনেও আছি, টিচিংয়েও আছি, প্লাস কলেজেও পড়িয়েছি। আমি স্টুডেন্টের প্রবলেম পাশ থেকে দেখেছি, সলভ করেছি, টিচিং ডেইলি ইমপ্রুভ করার চেষ্টা করেছি। 30 বছর থেকে রিসার্চ করে আসছি টিচিং নিয়েই। স্টুডেন্টের কীভাবে প্রবলেম হয় ওইটাকে সলভ কীভাবে করে বা বেশি দিন মনে ধরে রাখতে পারে। তো ভাবলাম তোমাদের সাথেও আমি একটু শেয়ার করি যাতে তোমরা উপকৃত হতে পারো। আমি তোমরা মন প্রাণ দিয়ে করছি, তোমরাও যদি একটু মন প্রাণ দিয়ে পড়ো তাহলে আমিও ধন্য মনে করব নিজেকে। আচ্ছা, দেখো, সাবডিভিশন অফ জার্নাল মানে কি? ডিভিশন মানে পার্ট করা, ভাগ করা। তো আমরা আগে যখন ছোটো বিজনেস ছিল বা ছোটো বিজনেস থাকে তখন একটা জার্নাল বই আর একটা লেজারের খাতা আর একটা জার্নালের খাতা দিয়ে কাজ চালিয়ে নেই, দুইটা খাতা দিয়ে কাজ চালিয়ে নেই। কিন্তু যখন বিজনেস বড় হয় তখন আমরা কাজটাকে ডিভাইড করে দিই, একা করা যায় না, অনেককে মিলে কাজ করতে হয়। তখন আমরা জার্নালকে 9টা ভাগ করি আর লেজারকে 3টা ভাগ করি। তো প্রথম পার্ট হলো 1, 2, 3, 4 নম্বর, এটা হলো পারচেজ রিটার্ন, পারচেজ ডে বুক, সেলস ডে বুক, সেলস রিটার্ন, পারচেজ রিটার্ন, ঠিক আছে। তারপর এটা হলো সব ডিলিং গুডস রিলেটেড। আর ক্রেডিট, ক্রেডিট পারচেজ, ক্রেডিট সেল, ক্রেডিট সেলস রিটার্ন, ক্রেডিট পারচেজ রিটার্ন, এগুলো সব আসে পারচেজ রিটার্ন এই 4টা বইয়ে। যত ক্যাশ ট্রানজ্যাকশন আছে ওইটা ক্যাশ ট্রানজ্যাকশনে আছে। তারপর যত বিল রিসিভেবল, বিলস পেয়েবল, এখন বললেও বুঝবে না, বুঝলেও বলবে না, বললেও বুঝবে না, বুঝলেও বলবে না, এইটা এখন ছাড়ো। ওইটার চ্যাপ্টার আছে আলাদা, আমি সেপারেটলি বুঝিয়েছি, ওইটা বুঝলে বুঝে যাবে। এটা এখন তোমাদের দরকার নেই। আচ্ছা, এখন মনে করো আমরা অ্যাসেটস কিনলাম বাকিতে, তো ওই প্রথম 4টাতেও আসবে না, সেকেন্ড 2টাতেও আসবে, 5, 6তেও আসবে না, 7, 8এও আসবে না। ওইটা কোথায় যাবে? ওইটাই জার্নাল পেপারে যাবে। এখন মনে করো অ্যাসেটস কিনলাম আমরা ক্যাশে, ওইটা যাবে ক্যাশ বুকে, ঠিক আছে। তো জার্নাল পেপারে জেনারেলি কী কী এন্ট্রি বসে? ওপেনিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ট্রান্সফার এন্ট্রি, রেক্টিফিকেশন এন্ট্রি, ক্রেডিট পারচেজ এন্ট্রি। খালি মনে রাখবে, আমগুলো সবগুলো বুঝিয়েছি টাইম টু টাইম, যখন সময় আসে তখন আমি বুঝিয়ে দিই। তো আমরা যে জার্নাল করে আসলাম এগুলো হলো জেনারেল জার্নাল, এগুলো সব বিজনেসে হয়, এগুলোই বুঝিয়েছি। কিন্তু ওপেনিং এন্ট্রি, ক্লোজিং এন্ট্রি, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, এই ধরনের এন্ট্রিগুলো আমি আগে বুঝাই নাই। এগুলো আমরা টাইম টু টাইম বুঝাবো, তখন তোমরা ইজিলি বুঝতে পারবে এবং রিলেট করতে পারবে নিজের ব্রেইনের সাথে, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা বানাতাম একটা লেজার, আর এখন আমরা বানাই 3টা লেজার। যত কাস্টমার আছে বাকি কাস্টমার ওইটা ডেটর লেজারে যাবে। যত বাকি ক্রেডিটর আছে, ক্রেডিটর মানে যাদের কাছ থেকে আমরা কিনে এনে বিক্রি করি, ওদেরকে ক্রেডিটর বলে, ক্রেডিটর লেজার। ওইখানে খালি শুধু ক্রেডিটরের নাম থাকবে, ডেটরের নাম থাকে, ঠিক আছে। আর বাকি যতগুলো আছে ওইগুলো যাবে জেনারেল লেজারে। যেমন ধরো না, বাদ দাও, এটা বলি না, কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা প্রথম করব, আরেকটা কথা মনে রাখবে, এখানে একটা ট্যাক্সের ব্যাপার আছে, জিএসটি। তো আমরা যখন ইন্ট্রা স্টেট করব, এক স্টেটের ভিতর আমরা সেল করব, পারচেজ করব, তখন ওইটা সিজিএসটি আর এসজিএসটি হবে, সেন্ট্রাল জিএসটি। জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স না, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স। যে কোনো ইন্টারভিউতে তোমাদের বলতে পারে, বলো তো জিএসটি মানে কি? তুমি বলে দেবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। সার্ভিস না, সার্ভিসে গুডস,
গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, ঠিক আছে। তো সিজিএসটি আর এসজিএসটি হয় স্টেটের ভিতর, যে কোনো স্টেটের ভিতরে পারচেজ করলে আমাদের বা বিক্রি করলে সিজিএসটি আর এসজিএসটি হয়, ঠিক আছে। আর যদি আমরা মনে করি ইন্টারন্যাশনাল বলি না আমরা, যেমন বাংলাদেশের সঙ্গে খেলা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে খেলা হচ্ছে, ওইটা বলে ইন্টারন্যাশনাল খেলা প্লে, ঠিক আছে। ইন্টারন্যাশনাল ম্যাচ বা লন্ডনের সাথে ইউএসের সাথে খেলা হচ্ছে, এটা ইন্টারন্যাশনাল খেলা, ঠিক আছে। ইন্টার মানে স্টেটের বাইরে, মনে রাখবে আমাদের স্টেটের বাইরে, তো ওইটাতে আইজিএসটি লাগে। আর যদি স্টেটের ভিতর হয় তাহলে সিজিএসটি এসজিএসটি হয়, এই কথাটা মনে রাখবে। আর পারচেজ ডে বুকে কোনো ক্যাশ যদি আমরা কিনে থাকি বা ক্যাশে বিক্রি করে থাকি, ওগুলো আসে না, পারচেজ ডে বুক সেলস ডে বুকে আসে না, ঠিক আছে। আর যদি কোনো অ্যাসেটস বাকিতে কিনি ওইটা আসে না, অ্যাসেটস যদি আমরা ক্যাশেও কিনি ওইটাও আসে না। তাহলে এখানে কি আসবে? পারচেজ ডে বুকে শুধু বাকি যা কিনলাম তা আসবে, আর ওইটার সাথে ট্যাক্স কত আছে ওইটা আমরা দেখব। তো বট কে মালিক দেখতে হবে, মালিকটাকে কোথায় থাকে। তো স্টোর গুয়াহাটি, মালিকটা হলো গুয়াহাটির, এটা হলো রেজিস্টার্ড ডিলার। তাহলে এই কলামগুলো, ট্যাক্সের কলামগুলো, 3টা কলাম, সিজিএসটি, এসজিএসটি, আইজিএসটি, এই 3টা কলাম এক্সট্রা বানাতে হবে তোমার, ঠিক আছে। আর টোটাল অ্যামাউন্ট এইটা বানাতে হবে তোমার এক্সট্রা। আর আনরেজিস্টার হলে এইগুলো বানাতে হয় না, দেখো আনরেজিস্টার, এই দেখো আনরেজিস্টার, এইগুলো বানাচ্ছে না, ঠিক আছে। এই কথাটা মনে রাখতে হবে। এখন দেখো আমরা কিনলাম কত, আচ্ছা, বট আর ব্রট, বাইর পাস্ট টেন্স হলো বট, আর ব্রিঙ্গের পাস্ট টেন্স হলো ব্রট। ব্রট হলো আনা আর বট হলো কিনা, কিনেছিলাম পাস্ট টেন্স এটা। বট ফ্রম মিস্টার পাপ্পু অ্যান্ড কোম্পানি দিল্লি টু নজ মানে নাম্বার, এতটা, আমরা বলি না 200টা চেয়ার কিনলাম। অ্যাট দি রেট অফ, এ দিয়ে আর একটা চক্কর লাগিয়ে দাও, এটা হলো অ্যাট দি রেট অফ, 100 টাকা করে 200টা চেয়ার কিনলাম, ট্রেড ডিসকাউন্ট 20%, ঠিক আছে, আমরা বুঝে গেলাম। তাহলে এই লোকটা কিসের বিজনেস করছে? আর ডিলস ইন স্টিল ফার্নিচার, তাহলে এইটা আসবে। তো আমরা কীরকম লিখি দেখো, কার কাছ থেকে কিনলাম, কতটুকু কিনলাম, দাম কত হলো, লেস ট্রেড ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট এইটা হলো নারিকেলের ছুবড়া, ওইটা মাইনাস করে দিলাম। তারপর এটা কিনছে দিল্লি থেকে, লোকটা কোথায় থাকে? লোকটা থাকে আসামে, তো ইন্টারস্টেট হয়ে গেল। অন্য স্টেট থেকে কিনছে, তাহলে আইজিএসটি লাগবে, আইজিএসটির রেটও দেওয়া আছে কোয়েশনে, তো আইজিএসটি বসিয়ে দিলাম। তারপর এইখানে হবে, প্রথমটা হবে কস্ট, জিনিসটার দাম কত হলো, টোটাল দাম আমার কত দিতে হবে, দেখো 1,60,000। আর আইজিএসটি হলো ট্যাক্স, ওইটার উপরে কত হলো, ওইটা হলো এইখানে বসালাম। তারপর টোটাল অ্যামাউন্ট কত দিতে হবে, জিনিসের দামের জন্য 1,60,000 আর 28,800 টাকা দিলাম আমরা ট্যাক্স। পারচেজ ডে বুকটা লিখতে হয়, কার কাছ থেকে কিনলাম, কতটা জিনিস কিনলাম, কত টাকা করে রেট, টোটাল অ্যামাউন্ট কত হলো, লেস ট্রেড ডিসকাউন্ট প্লাস ট্যাক্স, টোটাল কত দিতে হবে আমাদের,
জিনিসের জন্য আমরা যে জিনিস কিনলাম ওইটার জন্য দিতে হবে 1,60,000 আর ট্যাক্সের জন্য দিতে হবে 28,000। তো টোটাল মিলিয়ে হলো 1,88,000। ঠিক আছে, ঠিক এইভাবে আমরা কিনবো। এখানে ভাষা ল্যাঙ্গুয়েজটা তোমাদের একটু বুঝতে হবে। বট, বাই পাস্ট টেন্স, বাইর পাস্ট টেন্স BUY, বাই, বাইর পাস্ট টেন্সটা হলো বট। আর ব্রিং কোনো সময় থাকবে ব্রট, ব্রট। ব্রটের ব্রিং, ব্রিং হলো আনা, ব্রিংয়ের পাস্ট টেন্স হলো ব্রট, আর বাইর পাস্ট টেন্স হলো ব্রট। আমরা কিনলাম কার কাছ থেকে, লোকটা কোথায় থাকে, কিনলাম, ঠিক আছে, দিল্লিতে থাকে। তো ওর কাছ থেকে কিনলাম। আমরা যদি থাকি আসামে, আমার কোয়েশনে দেখবো আমরা লোকটা কোথায় থাকে, SD স্টোর্স গুয়াহাটি, কিনলো দিল্লি থেকে, ঠিক আছে, তাহলে এটাতে IGST লাগবে। তো এটাতে IGST লাগলো। তারপর মিস্টার পাল ব্রাদার্স গুয়াহাটি, ওই পাল ব্রাদার্স থেকে কিনলাম গুয়াহাটি, মানে এটা লোকাল পারচেজ। লোকাল মানে আমার ইন্টার স্টেট, ইন্ট্রা স্টেট, স্টেটের ভিতরে, আর উপরেরটা হলো ইন্টার স্টেট, ওইটাতে IGST। ইন্টার স্টেট মানে স্টেটের বাইরে, বাইরে থেকে কিনলাম, ওইটাতে লাগলো IGST। আর যেটা আমরা স্টেটের ভিতরে কিনলাম ওইটাতে লাগলো CGST আর SGST। ঠিক আছে, ওইটাতে একটা ট্রানজ্যাকশন আসলো না। কেন আসলো না? বট শর্মা ট্রেডার্স ল্যাপটপ কিনেছি বাকিতে, তো ওই 50,000 টাকাটা কোথায় যাবে? ওইটা যাবে জার্নাল প্রপারে, কারণ বাকি 8টাতে ওর জায়গা নেই, ওইটা অ্যাসেটস কিনলাম, তো ওইটা নিচে লেখা হয়েছে। ঠিক আছে, আনরেজিস্টার্ড হলে কোনো ঝামেলা নেই, কিন্তু ঝামেলাটা হবে সব আনরেজিস্টার্ড ডিলারের। আমাদের কোনো, আমরা অ্যাকাউন্টেন্ট, আমাদের কোনো ঝামেলা নেই। আমরা এখানে ট্যাক্সের কোনো কলাম খুলব না, টোটাল খালি লিখে দেব যে আমরা ওদেরকে কত টাকা দিয়ে বস্তুর জন্য দিতে হবে 1,60,000, আমরা যে জিনিস কিনলাম আর ট্যাক্স দিতে হবে এত টাকা, শেষ। আমরা কিনলাম কত টাকার, আর লোকাল ট্যাক্স, আমরা মানে লোকাল ট্যাক্স বলতে আমরা স্টেটের ভিতর ট্যাক্স দিচ্ছি CGST IGST, CGST আর SGST। তো ওইটা CGST কেন হয়, IGST কেন হয়? CGST তাহলে ভাই, CGST আমাদের স্টেটে আমরা ট্যাক্স পাচ্ছি, তো CGST কেন নেবে? আরে ভাই, আসাম তো পুরা ইন্ডিয়ার ভিতরেই, তার জন্য CGST দিতে হয়। দাদাগিরি ট্যাক্স, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের। ঠিক আছে, মনে করে নিও এটা। তো যাই হোক, এখানেও ওই এইরকম, যেটা ক্যাশে কিনলাম বাকিতে কিনলাম অ্যাসেটস, ওইটা আসবে না। ঠিক এরকম গেল। তারপর আমরা বানালাম পারচেজ বুক, আর একটা বানালাম অন্য টাইপের, দেখলাম, ঠিক আছে। তারপর আমরা এটা লেজার পোস্টিং আমি আজকে শেখাবো না, লেজার পোস্টিং তোমাদেরকে পরে শেখাবো, আবার রিভাইজ করে নেব একটু। তারপর নেক্সট ক্লাসে আমরা করব। এই দেখো, সেলস ডেবুকও লেখার স্টাইল সেম, রেজিস্টার হলে ট্যাক্সের অ্যামাউন্টগুলো লিখব। এখন আমরা লিখব কার কাছে বিক্রি করলাম, কার কাছে বিক্রি করলাম, দিল্লিতে বিক্রি করলাম। লোকটা কোথায় থাকে? দেখো, লোকটা থাকে গুয়াহাটিতে, ঠিক আছে। দিল্লির কাছে আমরা বিক্রি করলাম সেম অ্যামাউন্ট, হ্যাঁ। তো এইটা খালি নাম পাল্টে সেল লিখে দিলাম, সেলের পারচেজের জায়গায় সেল লিখে দিলাম। তো আমরা পাপ্পুর কাছে বিক্রি করছি, কি বিক্রি কতটা, আমরা বলি না টা, তো এইটাকে বলে নোজ, নাম্বার, নাম্বার, নাম্বারস বলে এটাকে, হ্যাঁ। আমরা বলি না 200টা, ওইটাকে ইংলিশে বলে নোজ। নাম্বার অফ চেয়ার, কতটা কিনলাম, 1,000 টাকা করে 200টা কিনলাম। আর এ লিখে ওইটাকে গোলচক্কর দিয়ে
ওইটাকে আহ, ওইটাকে বলে অ্যাট দি রেট অফ। কমার্স পড়ছো, ওইগুলো টার্মগুলো শিখে নিও। এ লিখে ওইটাকে এরকম করে দিলাম, ওইটা হলো তোমার অ্যাট দি রেট অফ। একটা চেয়ারের দাম 1,000 টাকা, আমরা 200টা কিনলাম, কত টাকা হলো? ট্রেড ডিসকাউন্ট, নারিকেলের নারিকেলের ছোবড়া, ওইটাকে আমরা বাদ দিয়ে দিলাম। তারপর ওইটা তো বাইরে থেকে কিনছি, আমাদের স্টেটের বাইরে থেকে কিনছি, লোকটা থাকে গুয়াহাটিতে, কিনছে দিল্লি থেকে, তো ওইটাতে লাগবে আইজিএসটি, রেট দেওয়া আছে উপরে কোয়েশনে। আচ্ছা, তারপর পাল ব্রাদার্সের কাছে এখন আমরা বিক্রি করলাম। দেখো আমি কি বুঝাতে চাইছি, পারচেজ ডে বুক লিখে যেভাবে, সেলস ডে বুকও লিখে এইভাবে, রেজিস্টার হলেও সেম লিখে, লেখার স্টাইল সেম। দেখো, সোল্ড গুডস টু মিস্টার পাপ্পু, এটা হলো আনরেজিস্টার্ড। দেখো ওইটার শুধু 2 কলাম, কত টাকা কিনলাম, কত টাকা, ট্যাক্সের কলামগুলো নাই। আর এইটাতেও আমরা যে একটা ল্যাপটপ কিনেছিলাম, না কি একটা কিনেছিলাম ল্যাপটপ, ওইটাকে আমরা বলবো ল্যাপটপ বিক্রি করলাম, এখন বলবো আমরা, তো ওইটা এখানে আসবে না, বাকিতে বিক্রি করলাম। আচ্ছা, তারপর আসলো সেলস বুক। সেলস বুক আরেকটা নতুনভাবে বানালাম, আগেরটা তো ওইটা দিয়ে বুঝিয়েছিলাম। তো এইটাতে হবে সেমই, জেইন অ্যান্ড কোম্পানি, দিল্লি, ইলেকট্রিক ফ্যান। ওই লোকটা ইলেকট্রিকের বিজনেস করে হয়তো, দেখো কি বিজনেস করে। রেজিস্টার্ড ডিলার, ক্লেম ইনপুট ট্যাক্স অলসো প্রিপেয়ার। আচ্ছা, আগরওয়ালা কোম্পানি, দিল্লি, দিল্লিতে থাকে লোকটা, ওর স্টেট হলো দিল্লি। ডিলিংস ইন ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, ইলেকট্রিক গুডসের বিক্রি করে, ঠিক আছে, ইলেকট্রিক গুডস বিক্রি করে, তার ডিলিং গুডস হলো ইলেকট্রিক গুডস। তো ইলেকট্রিক গুডস যা কিনলো, স্টেটের ভিতর থেকে কিনলে সিজিএসটি, এসজিএসটি, আর অন্য স্টেট থেকে কিনলে লাগবে, গুয়াহাটি থেকে যদি কিনে এখন, তাহলে ওইটাতে লাগবে আইজিএসটি, অন্য স্টেট থেকে। আর কিছু না, লেখার স্টাইল পারচেজ ডে বুক, সেলস ডে বুক, লেখার স্টাইল একই রকম। পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, লেজার শেখাবো পরের দিন অন্য ক্লাসে, নেক্সট ক্লাসে। আচ্ছা, এখন হলো পারচেজ রিটার্ন বুক, ওইটা লেখার স্টাইল সেম। রেজিস্টার হলে কলাম বানাতে হবে ট্যাক্সের, আনরেজিস্টার হলে কলাম বানাতে লাগবে না। ওইটাতে চাক্কা মার্ক আসে পরীক্ষাতে, একটু বুদ্ধি করে, একটু বুদ্ধি লাগাবে, এটা বারবার করতে লাগে না, একবার করলেই হয়। এখন আসলো সেলস রিটার্ন, ওইটা লেখার স্টাইলও একই রকম। রেজিস্টার হলে কলাম লাগবে ট্যাক্সের, আর রেজিস্টার হলে, আনরেজিস্টার হলে ট্যাক্সের কলাম লাগবে না, দেখো এখানে করেছে, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে পারচেজ ডে বুক, সেলস ডে বুক, পারচেজ রিটার্ন, সেলস রিটার্ন, এই 4টা বানানোর স্টাইলটা একই রকম। একটা জানলেই বাকি 4টা আমরা করতে পারবো। হলো, ওইটাতে কোনগুলো জিনিস আসবে না। ক্রেডিট পারচেজ আমরা করলাম কোনো অ্যাসেটস, ওইটা কোনোটাতে আসবে না। ক্রেডিট সেল করলাম অ্যাসেটস, ওইটা কোনো কিছুতে আসবে না। ক্যাশ পারচেজ করলাম অ্যাসেটস, ওইটা কোনোটাতে আসবে না। এইখানে শুধু ডিলিং গুডস আর বাকিতে কিনলাম, ওইটুকুই লিখতে হবে। ডিলিং গুডস বাকিতে বিক্রি করলাম, বাকিতে কিনলাম, বাকিতে কিনলাম, পারচেজ রিটার্ন করলাম, বাকিতে বিক্রি করলাম, সেলস রিটার্ন আসলো, এইটুকুই আসবে এখানে। এখানে ক্যাশের কোনো ট্রানজ্যাকশন আসবে না, কোনো অ্যাসেটস কিনলে বাকিতে কিনলেও আসবে না, নগদ কিনলেও আসবে না, ওইটা ওদের জায়গায় যাবে। ক্যাশ হলে ক্যাশ বুকে যাবে, আর বাকিতে কিনলে ওইটা জার্নালে যাবে, কারণ বাকি 8টাতে ওর জায়গা নেই। এইটুকু মনে রাখতে হবে। আর ইলাস্ট্রেশন প্র্যাকটিস করলে, রেডিমেড সামগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে। আরেকটা জিনিস হলো,
যে বিজনেসম্যান যে স্টেটে থাকে ওই স্টেটের ভিতরে হলে সেন্ট্রাল সিজিএসটি আর এসজিএসটি লাগবে। যে স্টেটে থাকে যে লোক ওই স্টেটের ভিতর বাকি কিনলে বা বিক্রি করলে সিজিএসটি আর এসজিএসটি লাগবে। আর অন্য স্টেট থেকে কিনলে ওইটাতে আইজিএসটি লাগবে। অন্য স্টেট থেকে কিনলে বিক্রি করলে ওইটা আইজিএসটি লাগবে। তো রিটার্ন যখন করব, আমরা যখন কিনেছিলাম আইজিএসটি লেগেছিল, তো আইজিএসটি দেবে, ঠিক আছে। আর যদি আমরা বিক্রি করি তখন যা ট্যাক্স ছিল ওই ট্যাক্সটাই অ্যাপ্লিকেবল হবে। একটু ইধার কা মাল উধার, উধার কা মাল ইধার, সিধা সিধি। জার্নাল সবগুলো বই লিখতে হবে সেম কন্ডিশন। এইটাতেও যা লিখে পারচেজ বুক যেরকম লিখে সেলস বুকও লিখে এইভাবে, সেলস রিটার্ন এইরকম, পারচেজ রিটার্নও এইরকম লিখে। লেখার স্টাইল বুঝে গেলাম। ট্যাক্সের ব্যাপারটা হলো, যদি আমরা স্টেটের ভিতরে বিক্রি বা বিক্রি করি বা কিনি, তখন হবে সিজিএসটি আর এসজিএসটি। আচ্ছা, আর যদি আমরা অন্য স্টেট থেকে কিনি বা বিক্রি করি অন্য স্টেটের কাছে, তখন ওইটাতে আইজিএসটি লাগবে। ঠিক আছে, এইটুকু মনে রাখলে তোমরা আরামসে এটা করতে পারবে। শুধু জার্নালগুলো প্র্যাকটিস করো। আমি বলে দিলাম আর তোমরা শুনে নিলে, বাহ 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 বাহ, হো গিয়া। तुम लोग अगर তোমরা যদি এগুলো আরও করো, তোমরা যদি নিজে প্র্যাকটিস করো, তাহলে বুঝতে পারবে কত ইজি লাগছে। আর এমনিতে শিখে গেলাম, হয়ে গেল, পরীক্ষা হলে গেলে একটা কলাম যদি তুমি আর এই দিক সেই দিক হয়, তাহলে আর বুঝতে পারবে না, পরীক্ষাতে করে আসতে পারবে না। তোমরা প্র্যাকটিস করো। আমি বলছি, ভিডিও দেখে দেখে তোমরা কোয়েশ্চন নেও, আনসার করো, স্ন্যাপশট মারো, মেরে কোয়েশ্চনটা নেও, আনসার করো, তারপর ভিডিওটা আবার দেখো। এভাবে বারবার দেখো, 3-4 বেশি না 1 ঘন্টায় তোমরা শিখে ফেলবে পুরো চ্যাপ্টারটা। আমি তো তোমাদেরকে 1 বছরের কোর্স 20 ঘন্টা করাচ্ছি, আর এই ভিডিওটা বানাচ্ছি হয়তো 15 মিনিট 20 মিনিট লাগবে বা 1 মিনিট। তোমরা এটা করো না, একদিনে পুরা চ্যাপ্টারটা তোমরা নিংড়ে নেবে পুরো, ঠিক আছে। এরপর তোমরা বইয়ের যে ইলাস্ট্রেশন আছে ওগুলো দেখো, আমার এখান থেকে কনসেপ্ট নাও, টেকনিক নাও, তারপর তোমাদের বইয়ের ইলাস্ট্রেশনগুলো দেখো। আর যদি কেউ মনে করো আমার যে বই কিনলে আরও ভালো হবে, অ্যামাজনে বই পাবে, তোমরা কিনতে পারো। এটা কিনলে তোমরা আরও ডিটেলস পাবে, আর সিস্টেমেটিক দেওয়া আছে ওইগুলোতে সাম, ওগুলো দেখবে। কনসেপচুয়াল সাম দেওয়া আছে, চ্যাপ্টারের পুরা কোর কনসেপ্ট, কোনো কনসেপ্ট ছাড়া যাবে না এটাতে। তো কনসেপচুয়াল সাম আছে, প্লাস পরীক্ষাতে যার যে বোর্ডে যেভাবে আসে ওইটাও দেওয়া আছে, প্লাস থিওরিও দেওয়া আছে। থিওরি মানে কোয়েশ্চন আনসার। অ্যাকাউন্টেন্সিতে থিওরি আনসার, বুককিপিং কাকে বলে, তারপর ধরো বুককিপিং এবং অ্যাকাউন্টেন্সির ডিফারেন্স কী, এগুলো পরীক্ষাতে আসে সবসময়। এই ধরনের কোয়েশ্চন যেগুলো আসে, থিওরিটিক্যাল কোয়েশ্চন, পুরা চ্যাপ্টারের কনসেপ্ট কভার করে আমি থিওরিও বানিয়ে রেখেছি, তো ওইটা দেখলে পেয়ে যাবে। তো এই ভিডিও বানানোর উদ্দেশ্য কি, আমি 1 ঘন্টা 15 থেকে 21 ঘন্টা, 20-21 ঘন্টায় আমি করিয়ে দেব তোমাদেরকে পুরা 1 বছরের কোর্স। তোমরা ভিডিও যদি দেখো আর আমার বইটা কিনে নাও, তাহলে 60 থেকে 70 পেয়ে যাবে। আর বইটা না কিনলে তোমরা 40 থেকে 50 পেয়ে যাবে, ঠিক আছে। এখন 70 থেকে 80 পেতে হলে, 98 পেতে হলে সিস্টেমেটিক পড়তে হবে ভাই, আমাকে টাইম দিতে হবে, আমি পড়াবো তোমাদেরকে। কীভাবে 98 পাওয়া না যায় আমি দেখে নেব, ওইটা হলো আমার স্ট্র্যাটেজি, ঠিক আছে। আমি বললাম যে যারা মনে করে বই কিনবে না, তারা 40-50 পেয়ে পাস করে যাবে।
যারা বই কিনবে এদের আরও 20% বাড়বে। আর যারা তোমার 98 পেতে চায় বা 70 থেকে 98 পর্যন্ত যে রেঞ্জ আছে ওই রেঞ্জেও মার্কস পেতে চায়, তারা সিস্টেমেটিক পড়তে হবে। আর যারা মনে করছো যে আমি সিএ পড়বো বা সিএমএ এগুলো হায়ার স্টাডি করার ইচ্ছা আছে, ঠিক আছে পড়ো, সিস্টেমেটিক্যালি স্ট্রাকচার্ড ওয়েতে পড়ো, ঠিক আছে হবে। আমি অনলাইনে করিয়ে দেব, তারপর তোমরা বলবে, সামনাসামনি ইন্টারাকশন হবে, তোমরা কার কি প্রবলেম হচ্ছে বলতেও পারবে, ঠিক আছে, আমি বলার সুযোগ দেব। তো যদি দেখি যে না আমি সলভ করতে পারছি তোমাদের প্রবলেম, তাহলে তো ঠিক আছে। আর যদি সলভ করতে না পারি তাহলে আমি আরেকটা ভিডিও বানিয়ে ছেড়ে দেব। তারপরও যদি না হয়, আমি তো আছি, ঠিক আছে। সিআর দাসের কথা একটা মনে পড়ছে আমার, বলে দেব না, বলে লাভ নেই। সিআর দাসের কথা মনে রাখবে। সিম্পল একটা কথা বলে দিই, উনি বলেছিলেন একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো উনি ওই একটা লোক ওনাকে খুব শুশ্রূষা করে হসপিটালে পাঠিয়ে হোক আর যেমনিতে হোক ভালো করেছে। তখন তো তিনি বলেছিলেন, ভাই কোনো দিন যদি তোমার দরকার পড়ে আমার কাছে আসবে, ঠিক আছে, আমার কাছে আসবে, আমি দেখে নেবো, এই নাও আমার ভিজিটিং কার্ড। মানে উনি উকিল ছিলেন, ভালো উকিল। তারপর কি হলো, একদিন ওই লোকটারই ছেলে, তখন স্বাধীনতা সংগ্রাম চলছিল, তো সিআর দাসের ওই লোকটার ছেলের ফাঁসির অর্ডার হয়ে গেছে। মানে স্বাধীনতা সংগ্রামী হিসাবে ব্রিটিশের হাতে ধরা পড়ে, যাই হোক, তো ফাঁসির অর্ডার হয়ে গেছে। তো সিআর দাসকে বলছে ওই লোকটা, স্যার কিছু একটা করুন, আমার ছেলের তো ফাঁসির অর্ডার। বলে আমি তো আছি, চিন্তা করো কেন। তারপর 2 নম্বর, ফাঁসির গলায় রশি লাগিয়ে দিয়েছে, ফাঁসির দড়ি। তো বলছে, আরে আমি তো আছি বলছি না, তুমি চিন্তা করো কেন। ওকে ঝুলিয়েই দিল, তো বলছে, আরে আমি তো আছি, তুমি চিন্তা করো কেন, ঠিক আছে। তো লাস্টে কী করলো, সিআর দাস, তখন ওইখানে ম্যাজিস্ট্রেটও থাকে, তো সিআর দাস সাথে সাথে অ্যাপিল করলেন যে হি উইল বি হ্যাংড স্যার। মানে জাজমেন্টে লেখা ছিল যে হি উইল বি হ্যাংড, তখন ছিল হি উইল বি হ্যাংড। ওকে তো ঝুলানো হয়ে গেছে ভাই, আমি অ্যাপিল করছি ওনাকে নামানো হোক। তারপর বাঁচিয়ে দিল ছেলেটাকে। উনিও সাথে সাথে ডাক্তার নিয়ে গিয়েছিল, সিআর দাস নিয়ে গিয়েছিলেন, তো ছেলেটা বেঁচে গেল। ওই দিন থেকে এই তোমার জাজমেন্টে লেখা হয় হি উইল বি হ্যাংড টিল ডেথ, যতক্ষণ না মরে ততক্ষণ পর্যন্ত ওকে ঝুলিয়ে রাখতে হবে। ওইটা ব্রিটিশ সাম্রাজ্যের যত ব্রিটিশ, তখন তো ব্রিটিশের বলা হতো ব্রিটিশের রাজ্যে সূর্য অস্ত হয় না, মানে যেদিক থেকে আরম্ভ হোক সেদিকে গিয়ে পুরো পৃথিবীটাই ব্রিটিশরা নিয়ে গিয়েছিল, মানে ওদের কবজায়। তো পুরো মতলব ব্রিটিশ সাম্রাজ্যের আইনটাকে এইভাবে জাজমেন্ট দেওয়া হতো, হি উইল বি হ্যাংড টিল ডেথ, যতক্ষণ পর্যন্ত না মরে ততক্ষণ পর্যন্ত ওকে ঝুলানো হোক। এইটা কোর্টের ভুল ছিল, হি উইল বি হ্যাংড এইটা লেখা ছিল, তারপর হি উইল বি হ্যাংড টিল ডেথ। তো আমি বলছি ভাই আমি তো আছি, যে কোনোভাবে আমি সলভ করে দেব, আমার রাস্তা আছে। আমি 30 বছর থেকে অ্যাকাউন্টস করাচ্ছি, তো আমি জানি কোন স্টুডেন্টের কী প্রবলেম হয়, ওইটা আমাকে বলতে হবে না। আর আমি বুঝাচ্ছি, মানে যাতে তোমাদের কনসেপ্টটা, তোমরা কেউ যদি বারবার পড়ে দেখো, ভিডিওগুলো দেখো, এমনিতে সলিউশন পেয়ে যাবে। তাও বলছি, কারো যদি প্রবলেম হয়, মার্কসও আমি ক্যাটাগরাইজ করে দিলাম, এটা হলো তোমাদের উপর ডিপেন্ড করে, তোমরা বুঝদার। আর কি বলবো।
তো কোনো চিন্তা করবে না পড়া সম্পর্কে। আমি মোটামুটি ঠাকুরের আশীর্বাদে, মা সরস্বতীর আশীর্বাদে, ব্যাস ঠিক আছে। আমিও এত ভালো স্টুডেন্ট ছিলাম না ভাই, তোমাদের মতোও ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি 30 বছরের প্র্যাকটিস, 30 না, ধরো প্র্যাকটিস তো আরও আগে থেকেই শুরু করে দিই, 35 বছরের প্র্যাকটিস বলতে পারো। 30 বছর আমার প্র্যাকটিক্যাল টিচিং লাইফের হলো, এর আগে থেকেও আমি প্র্যাকটিস করছিলাম। আমার উস্তাদ হলেন দিল্লিতে থাকেন, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মিস্টার রাকেশ খুরানা। উনি যেখানেই থাকেন ওনাকে প্রণাম জানাচ্ছি। উনি যেখানে থাকুন ভালো থাকুন। তো যাই হোক, উনি আমাকে ছেলের মতো, নিজের ছেলের মতো উনার কাজ রেখে আমাকে বুঝাচ্ছেন ইনকাম ট্যাক্সের রিটার্ন ফাইল করব, লাস্ট ডেট, ঠিক আছে। উনার ওই চিন্তা নেই, আমাকে বুঝাচ্ছেন তো বুঝাচ্ছেনই। আমি বলছি স্যার দেখুন আজকে ইনকাম ট্যাক্সের লাস্ট ডেট, কখন যাবেন? এই তো বহুত আচ্ছা হুয়া, ইয়াদ করা দিয়া, ইয়াদ করা দিয়া, চলো 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 চলো, এরকম এইরকম ধরনের। মানে আমি বলতাম ওনাকে, স্যার আপনার তো টিচিং কোয়ালিটি এত ভালো, আপনি টিচিং করেন না কেন? বলে নেই, टीचिंग मेरा हॉबी है। ऐसे कोई जानना चाहता है मुझसे, मैं अच्छा से मतलब जितना हो सके मैं अच्छा से समझा देता हूँ, लेकिन टीचिंग मतलब कराने का दिल नहीं करता। लेकिन बहुत अच्छा प्रैक्टिस करते थे सर। सर जाते हैं ना, सब ऑफिसर लोग सलाम करते थे। बिहेव भी अच्छा था सर का, बिहेव भी अच्छा था। मतलब कोई भी छोटा आदमी हो बड़ा आदमी हो, सबका साथ फ्रीली मिलते हैं, ठीक है। किसी का कुछ प्रॉब्लम है, चाहे वो प्रोफेशनल प्रॉब्लम हो चाहे पढ़ाई का प्रॉब्लम हो, कुछ समझने का प्रॉब्लम हो, सारा आसानी से समझा देते, बहुत अच्छे थे सर। तो सर से मैं ये वाला सीखा, दिल्ली का सर से, ठीक है। तो ये तो मेरा लाइफ का सर का, जो सर ने जो सिखाया मेरा लाइफ चेंज कर दिया, ठीक है। तो इसलिए बोल रहा हूँ सीखो, तुम लोग भी सीखो। मेरा बहुत उम्मीद है तुम लोगों से, तुम लोग अच्छा से पढ़ो, अच्छा रिजल्ट करो, ताकि तुम लोग बोलो नहीं मुझे भी सर सिखा दिया ना, ऐसा अच्छा से सिखा दिया, ठीक है। वो सर जो सिखाया अभी भी याद है। तुम लोग सीए बनोगे, एससीएस करोगे, आईपीएस करोगे, यूपीएससी परीक्षा दोगे, ठीक है। स्टेट बोर्ड का हाईएस्ट পরীক্ষা দাও। তো যাতে তোমরাও আমার কথা মনে করো যে না আমাদের স্যার শিখিয়েছিলেন, খুব ভালো শিখিয়েছিলেন, এইটা বলো তোমরা, আমি চাই। আর আমার ভুল ত্রুটি তোমরা ধরিয়ে দাও, তোমরা কমেন্টে লিখো যে স্যার ভালো লেগেছে বা ভালো লাগে নাই, ওই জিনিসটা আমাকে আবার বুঝিয়ে দিন, আমি বুঝিয়ে দেব। যদি দেখি কমেন্টে বুঝিয়ে দিতে পারছি, কমেন্টে বুঝিয়ে দেবো। আর যদি দেখি যে না একটা ভিডিও বানালে ভালো হয়, সবার কমেন্ট দেখে আমি একটা ভিডিও বানিয়ে দেবো, এক্সট্রা ভিডিও বানিয়ে দেবো। কিন্তু তোমরা শিখো। আমি পড়াতে লেগে গেছি, তাই বলছি তোমরা শিখো। আমি আমার নিজের ঘরের স্টুডেন্টদেরকে বলি তোমরা যতক্ষণ পর্যন্ত বুঝো না আমাকে বলো। কিন্তু বুঝে গেছি বলে আর না বুঝেও, ভালো করে না বুঝেও বলছো বুঝে, এইগুলো করবে না। তোমরা শিখো ভালো করে, আমি 100 বার বুঝিয়ে দেবো। আমার কথা হলো তোমরা রেজাল্ট করো ভালো, আমার যাতে নাম হয়, তোমাদেরও ভালো হয়, তোমাদেরও নাম হয়, আমারও নাম হয়। আর আজকাল কি হয়, যদি তুমি কোয়ালিটি নিয়ে পাস করো তাহলে দেখবে যে কোনোভাবে তুমি আর্ন করতে পারবে, রোজগার করতে পারবে। আর যদি কোয়ালিটি থাকে না ভাই, কেউ দাম দেবে না। কোনো জায়গায় ইন্টারভিউ দিতে যাবে, ওইখান থেকেও ফিরে আসতে হবে, বারবার ইন্টারভিউ দিতে হয়ে যাবে লাইফ বুড়ো, ঠিক আছে। এগুলা করো না, তোমরা ভালো করে শিখো, তোমরা বুদ্ধিমান। আজকাল সবাই 5G নিয়ে ঘুরো, এগুলোতে সব কিছু পাওয়া যায়, কিভাবে পড়তে হবে, কিভাবে
তোমার ব্রেন বাড়াতে হবে, ভালো করে পড়তে হবে, কনসেন্ট্রেশন রাখতে হবে। এটা ফুর্তি করো, ঠিক আছে, এন্টারটেইন করো, সিনেমা দেখো, সবগুলো, আমি কোনো কিছুতে বাধা দিচ্ছি না, আমি দেবো না, এটা কথা নয়, আমিও করেছি। কিন্তু মূলটা ঠিক রাখে করো সবগুলো। মা বাবা তোমাদেরকে কলেজে পাঠান এনজয় করার জন্য নয় ভাই, শুধু এনজয় করার জন্য নয়, তোমাদের লাইফ বানানোর জন্য পাঠানো হয়। সবাই উম্মিদ করে, সবার মা বাবা উম্মিদ করে পাঠায়, একটা আশার আলো নিয়ে পাঠায় যে না, আমার ছেলেটা, আমার মেয়েটা ভালো হবে, পড়বে, ভালো শিক্ষা পাবে। ভালো শিক্ষা মানে কি, তুমি কোয়ালিটি টিচিং, কোয়ালিটি নিয়ে পড়াশোনা করে বেরো, যাতে তুমি বড় বড় পরীক্ষাও দিতে পারো বা উত্তীর্ণ হতে পারো, ভালো করে পাস করতে পারো, আর তোমাদের লাইফটাও সেট হয়। তাহলে মা বাবা দেখে তোমাদেরকে খুশি হবেন। আর ফুং ফাং করে পড়লে কাম হবে না এই জগতে। এখন কম্পিটিশনের যুগ, যত ভালো শিখতে পারবে, যত স্কিল্ড হবে, যত ভালো করে শিখবে, ততই তোমাদের ভালো হবে। তাই মন দিয়ে পড়ো, যা কিছু লাগে বলবে, আমি যতটুকু পড়াই বলবে, আমি ওইটুকু বুঝি নাই, আমি করিয়ে দেব, বুঝিয়ে দেব। ফোনও করতে পারো বা কমেন্টেও লিখতে পারো। বারবার বলছি, তোমরা এগুলো করো না। ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার, ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার বলে বলে স্টুডেন্টদেরকে এই একটা ওয়ার্ড সবসময় ইউজ করা হয় কলেজে গেলেই। আমিও চক্করে পড়ে গেছিলাম। তো আমাদের সময় তো ছিল পরীক্ষা হতো না, কলেজেই পরীক্ষা হতো, পাস করিয়ে দিত সবাইকে। তো যা, ফার্স্ট ইয়ার পড়ে কী হবে, এমনিতেই তো পাস করা যায়। সেকেন্ড ইয়ারে গেলাম, তারপর বুঝলাম ঠেলা, এখন তো বাবা ফাইনাল পরীক্ষা দিতে হবে, পড়তে হবে। সেকেন্ড ইয়ারে গেলাম, কিছুই মাথায় ঢুকে না, মাথার উপর দিয়ে যাও। মামা একদিন আমাকে ঠিক সে গালি দিল, দিয়ে তারপর বললো, তুই জার্নালগুলো ভালো করে শিখ, লেজার শিখ, ফাইনাল অ্যাকাউন্ট শিখ, কমসে কম এগুলো কর আগে। তারপর এগুলো ঠিক করলাম। তারপরে ধীরে 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 সেকেন্ড ইয়ারের সাথে সাথে পাশাপাশি ফার্স্ট ইয়ারেরও পড়লাম, তারপর ঠিক হলো। তা আমি তো করলাম, আমার মামা ছিল, সবার তো মামা নাও থাকতে পারে, বা এরকম বলারও কেউ নেই, তো কেউ গালি দেওয়ারও নেই, কে কাকে বুঝাবে ভাই। এমনিতে ফার্স্ট ইয়ারে একদিন একটা, না আর বলবো না, তো এই ভুল করবে না। কারণ ফার্স্ট ইয়ার ইজ দ্য বেজ ইয়ার, মাথায় ঢুকিয়ে নেবে, ফার্স্ট ইয়ার ইজ দ্য বেজ ইয়ার, বেজ। ওইটা না থাকলে কিছু হবে না, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, ফার্স্ট ইয়ার ইজ দ্য বেজ ইয়ার, ইয়াদ রাখনা। ফাউন্ডেশনের বছর এইটা, এখানে যা তুমি শিখবে, ওইটা গিয়ে ফিউচারে কাজে লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, মন দিয়ে পড়ো।